বংশের রক্ত আমি আমার বংশধরদের মধ্যে বইতে দেব না। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে পিসি ঠাম্মা কনককে বলে, তুমি কি চাও না এই বাড়িতে তোমার নাতি নাতনি আসুক? পরক্ষণে কনক ধমক দিয়ে বলে, না, আমি চাই না। কনকের কথা শুনে সেটা আমার সহ বাড়িতে উপস্থিত থাকা সবাই খুব অবাক হয়ে যায় এবং কনকের শাশুড়ি বলে, বৌমা, আমি সব সময় তোমাকে সাপোর্ট করেছি, কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারছি না। এই শুভ দিনে তুমি কেমন অলক্ষণে কথা বললে? অপরদিকে রাজীব রায়চৌধুরী বলে, কনক, এটা তুমি কি বললে, আর কেনই বা বললে? এদিকে কনকের শ্বশুর বলে, তুমি কেন এটা বললে? বাড়িতে নাতি নাতনি আসবে, এটা তো খুব ভালো কথা, কিন্তু তুমি এই কথা কেন বললে? সবার এমন প্রশ্ন করা দেখে কনক মনে মনে বলে, আমি ঝোঁকের বশে এসব বলে ফেলেছি, কিন্তু সবার সামনে এখন কি জবাব দিব? পরবর্তীতে কিছুক্ষণ চুপ থাকার পরে কনক বলে, আসলে আমি সেভাবে কথাটা বলতে চাইনি। রাহুল এখনও চ্যাম্পিয়ন খেলবে, চ্যাম্পিয়নই পুরস্কার জিতে আনবে। আমি ওর কেরিয়ারের কথা ভেবেই এটা বলেছি। এখন যদি এসব দায়িত্ব রাহুল নিতে যায়, তাহলে ও তো নিজের কেরিয়ারটা ঠিকমতো গোছাতে পারবে না। এরপর কনক এটাও বলে যে এখন আমার সব কথাই তোমাদের কাছে খারাপ মনে হয়। আমি যে কথা বলি সেটাই তোমাদের কাছে খারাপ হয়ে যায়। কথাটা বলেই কনক হন্তদন্ত হয়ে ঘরে চলে যায়। পরের সিনে রাজীব রায়কে বলে, মা, তুই মনে কষ্ট নিস না, তুই ঘরে গিয়ে বিশ্রাম কর। পরবর্তীতে সবাই ড্রয়িং রুম থেকে চলে যাবার পরে পিসি ঠাম্মা বলে, এবার রাজু যাবে বউয়ের চোখ মুছাতে। এদিকে টেবিলে কনকের ফোন, তাই ফোনটা বেজে ওঠে। তখন পিসি ঠাম্মা বলে, না বউ, ফোনটা তোমার পিয়ারের শাশুড়িকে গিয়ে দিয়ে আসো। দেখো হয়তো দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করেছে। এরপর রাহি ফোনটা নিয়ে দরজার সামনে যায়। এদিকে রাজীব রায়চৌধুরী কনককে বলে, তুমি কেন এটা সবার সামনে বললে, যেখানে বড় পিসি ঠাম্মা রয়েছে? পরক্ষণে কনক বলে, আমি আর এই নাটক করতে পারছি না। ভালো সাজার অভিনয় আমি আর করতে পারছি না। আর কতদিন এই নাটক করতে হবে? কনকের কথা শুনে রাজীব বলে, কিন্তু এখানে তো রাইমার কোনো দোষ ছিল না। তখনই কনক রেগে গিয়ে বলে, ওই মেয়েটার নাম আমার সামনে একদম বলবে না। রাজীব বলে, কিন্তু তুমি রাইকে কেন পছন্দ করো না? তারপর একটা কারণ থাকবে। পছন্দ না করার কারণটা কি? পরক্ষণে কনক বলে, তিতলির মতো বোন যার রয়েছে আর সে ওই বাড়িতেই থাকে, ওই রকম ঘরের মেয়েদের রক্ত আমার বংশধরদের শরীরে আমি বইতে দেব না। তাছাড়া রাই এই বাড়িতে কেন পড়ে আছে? আমার রাহুল কি ওকে মেনে নিয়েছে? দেয়নি তো। তাহলে এই বাড়িতে ওর কিসের অধিকার? অপরদিকে রাহি দরজার আড়াল থেকে শ্বশুর শাশুড়ির সমস্ত কথা শুনে নেয় এবং কান্না করতে করতে ঘরের দিকে যায়। অন্যদিকে আমরা রাহুলকে দেখতে পাই। রাহুল ঘরের মধ্যে বসে পিসিতে কাজ করছিল। তখনই অরিন্দিতা ও বিমু বলে, দাদা ভাই, তাহলে কোন নার্সিংহোমটা ঠিক করলি? রাহুল বলে, তোরা এসব কি বলছিস? তোরা ভালো করে জানিস আমাদের সম্পর্কটা কেমন। আমরা বাধ্য হয়েছি বিয়েটা করতে। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। এদিকে রাহি ঘরে আসতেই রাহুলের কথাগুলো শুনে নেয় এবং অঝরে কান্না করতে থাকে। পরবর্তীতে ঘরে এসে অরিন্দিতা ও বিমুকে বলে, তোমরা হয়তো জানো আমরা কি পরিস্থিতিতে বিয়েটা করেছি। এখন যে আমরা সম্পর্কের মধ্যে আছি সেটা একটা নাটকের অভিনয় মাত্র, তাও সেটা বড় পিসি ঠাম্মার জন্য। আমরা বাধ্য হচ্ছি এই সম্পর্ক টেনে নিয়ে যেতে, যার ভিত্তি কোনোদিন হবে না। রাইর এমন কথাগুলো শুনে অরিন্দিতা ও বিমু ঘর থেকে বেরিয়ে যায়। তখন রাহুল রাইকে বলে, তুমি এখন কেন ওদের সামনে এই কথাগুলো বললে? পরক্ষণে রাই বলে, তুমি সেই বিয়ের মণ্ডপ থেকে শুরু করে ফুলসজ্জাতে তোমার সকল বন্ধু-বান্ধব, ভাই বোন, বাড়ির সবাইকে সবসময় কথাগুলো বলতে পারো, আর আমি বলতে পারি না? সত্যিই তো, আমরা মেয়েদের কখনো কোনো ঘর হয় না। শুনেছিলাম বিয়ের পর শ্বশুরবাড়ি হয় মেয়েদের আসল বাড়ি, কিন্তু সত্যিই কি মেয়েদের আসল বাড়ি হয়? রাই কান্না করে আর এটাও বলে যে আমি এই সম্পর্কের বাঁধনে শুধু বাধ্য হয়ে পড়ে আছি। ওই বাড়িতেও যেতে পারছি না, কেননা ওই বাড়িতে গেলে মা বাবা চিন্তা করবে। আর এই বাড়িতে সবার সাথে থেকেও সবার কাছে আপন হতে পারলাম না। আমার এই বাড়িতে থাকলে মনে হয় আমি পরের বাড়িতে আছি। নিজেকে সবার কাছে কেমন পরপর মনে হয়। রাইর কথাগুলো শুনে রাহুল চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং রাই ঘর কেচে বেরিয়ে যায়। পরের পাটে আমরা দেখতে পাই রাইর মা বাবা অষ্টমঙ্গলাতে রাহিদের নেমন্তন্ন করবে বলে অনেক কেনাকাটার আয়োজন শুরু করে। নতুন জামাই বাড়িতে আসবে সেটা নিয়েই রাইর মা বাবা বাড়ির সবাই খুব খুশি হয়। এদিকে রাইর কাকা এসে বলে, দাদা, আমাদের বাস বসে গেছে, ওটা সারাতে অনেক টাকা লাগবে। তাছাড়া যারা ঘুরতে যেতেছিল তারা তাদের টাকা ফেরত নেবে। এতগুলো টাকা কোথায় পাবে, এটা নিয়ে ক্ষণিকের মধ্যেই রাইর মা বাবার মন ভারী হয়ে যায়। অপরদিকে মন্দিরা বলে, দাদা, আমার কাছে অনেক দিনের কিছু জমানো টাকা আছে, যেটা আমি হ্যারির কলেজে লাগবে বলে রেখে দিয়েছি। আপাতত সেই টাকাটা নিয়েই আমাদের ব্যবসাটা শুরু করেন। আমরা একান্নবর্তী পরিবার, এই পরিবারটা রক্ষা করার দায়িত্ব আমাদেরও, তাই আর কিছু ভাববেন না দাদা। মন্দিরার কথা শুনে সুজাতা কান্না করে বলে, তুই সত্যি আজকে প্রমাণ করে দিলি তুই আমার ছোট বোন। আমার যদি একটা বোন থাকতো তাহলে হয়তো তোর মতোই হতো।
একটু মোড় ঘুরিয়ে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই রাই বাইরে দাঁড়িয়ে থাকায় রাহুল গিয়ে হাত ধরে রাইকে ঘরের মধ্যে নিয়ে আসে আর বলে প্লিজ এভাবে আর মন খারাপ করো না আমাদের এই সম্পর্ক একটা নাম দিতে হবে সেটা হচ্ছে বন্ধুত্ব আমি বন্ধু হয়ে সবসময় তোমার পাশে থাকতে চাই অনেক ভেবেচিন্তে রাই রাহুলের সাথে বন্ধুত্বের হাত বাড়ায় এরপর আমরা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই ড্রয়িং রুমে সবাই খেতে বসে সেখানে রাজীব রায়চৌধুরী টিভি চালাতেই দেখতে পাই রাইর বাবার বাস বসে যাওয়ার নিউজ এবং রাইর বাবা কাকা সবাইকে টাকা ফেরত দিচ্ছে সেটা দেখে রাজীব রায়চৌধুরী বলে রাহিমা এমন ব্যবসা আর কয়জন করতে পারে এমন সৎ ব্যবসা এদিকে পিসি ঠাম্মা বলে তাহলে ওই বাড়িতে তো খুব টান পাড়াপাড়ি হবে আমাদের উচিত ওই বাড়িতে কিছু টাকা দেওয়া পরক্ষণে রাই বলে পিসি ঠাম্মা সেটা করার দরকার নেই দেখি যদি আমার মাইনে থেকে কিছু টাকা পাঠাতে পারি কিনা রাইর এই কথাটা শুনে পিসি ঠাম্মা রেগে গিয়ে বলে মাইনে মানে এই বাড়ির মেয়ে বউ কখনো বাইরে চাকরি করতে যায় না তাই তুমিও আর চাকরি করতে পারবে না অপরদিকে রাহুল বলে পিসি ঠাম্মা রাই বিয়ের আগে থেকে চাকরি করত তখন পিসি ঠাম্মা বলে এটা এখন আর শুনতে চায় না যেহেতু এই বাড়ির বউ হয়ে এসেছে সেহেতু বাইরে গিয়ে আর কোনো চাকরি করতে পারবে না